পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সন্ধ্যায় মুহুরী নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয় বাজার এলাকার দোকানপাট। পরে রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ ৩ জায়গায় ভেঙে যায়। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, মুহুরী নদীর ৩টি স্থানে তো ভাঙন দেখা দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে এবং ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সমীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যে ফেনীর মুহুরী নদীতে ভাঙন দেখা দিয়েছে এবং বেশ লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে গত দুদিনের ভারী বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর যে মুহুরী এবং পহুয়া নদী আছে, এই দুই নদীগুলো পানির যে ধারণ ক্ষমতা সেটি না থাকার কারণে মুহুরী নদীর যে বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের ফুলগাজী এলাকার ৩টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে এখানকার মাছের ঘের, মানুষের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর দৌলতপুর নামক একটি স্থানে, যেখানে আসলে একটি বড় ভাঙন, এখানে গত ৩ বছর আগেও একই জায়গায় ভাঙন হয়েছিল। এখানকার যিনি বাসিন্দা, তার ঘর ভেঙে একদম নদীতে বিলীন হয়ে গিয়েছে। তার পরিবার পরিজনকে এখন পাশের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ইকবাল সারিয়া, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই বেড়িবাঁধটি টেকসই নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে, যেখানে টেকসই বেড়িবাঁধের জন্য 731 কোটি টাকার একটি প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তবে এখানকার যে বেড়িবাঁধ গুলো যদি সংস্কার না করা হয়, নদীটি যদি সংস্কার না করা হয়, প্রতি বছর এভাবে কিন্তু নদীর যে বাঁধ সেটি ভাঙবে এবং মানুষের দুর্ভোগ কখনো শেষ হবে না। আর এই দুর্ভোগ শেষ হতে হলে নদীর দুই পাশে যে ব্লক দিয়ে বাঁধা দরকার আছে, নদী সংস্কার করা দরকার আছে এবং নদীটিকে আসলে যে গভীরভাবে খনন সেটিও দরকার আছে। যদি নদী বেশিভাবে খনন করা হয় এবং দুপাশ দিয়ে যদি ভালো করে বাঁধা হয়, টেকসই ব্লক দিয়ে যদি বাঁধা হয়, তাহলে এই প্রতিবারেই কিন্তু এই বন্যার বাঁধ ভাঙবে না এবং এখানকার মানুষের দুঃখ আর থাকবে না। এখানকার যে স্থানীয় সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তিনি গতকালকে সচিবালয়ে তিনি কথা বলেছেন। আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আসবেন বলে আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করেছেন। এখন দেখা যাক যে মন্ত্রী এবং এমপি তারা এসে এখানকার কি বার্তা নিয়ে আসেন বা তাদের জন্য কি ব্যবস্থা করেন সেটি এখন দেখার বিষয়। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর যে মুহুরী বাঁধ ভেঙে যে প্লাবিত অঞ্চল এলাকা থেকে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বন্যা আক্রান্ত সিলেটে বিভাগের 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট, পরীক্ষা কেন্দ্রে এখনও পানি থাকায় পরীক্ষায় অংশ নেওয়া ও ভালো ফল করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অভিভাবকরা। সারা দেশে গত 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের 4 জেলার 83,000 শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। ঘরে বাইরে পরীক্ষার কেন্দ্রে পানি থাকায় প্রথম 4টি পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড। এখনও অনেকের ঘরবাড়ি ও পরীক্ষার কেন্দ্রে রয়েছে পানি। এই অবস্থার মধ্যেই 9 জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। যেখানে আমাদের কেন্দ্র পড়ছে ওইখানে হচ্ছে যাওয়ার রাস্তাতেই পানি, এত বেশি পানি যার কারণে যে আমাদের বইগুলা যে ঠিকঠাকভাবে আমরা রাখতে পারবো কিনা ওইভাবে আর কি অনেকেই শঙ্কার মধ্যে আছে। এই রুমে আমার প্রায় 8 পর্যন্ত পানি ছিল, তো এই কারণে আমি এই রুমে
বইটই সব গুছাইয়ে আমি রাখছিলাম, আমার আমি পড়তে পারছি না। 2 দফার বন্যায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাহত হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কিত অভিভাবকরা। উন্নতি হয়েছে বলে যদি পরীক্ষাটা আবার সাইডে দেওয়া হয় বা পরীক্ষা থ্রো করা হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কখন পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, এখনো গুছিয়ে ওঠা হয়নি। সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পানি কমতে থাকায় 9 জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থগিত 4টি পরীক্ষা হবে 13 আগস্ট থেকে। আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রশ্নপত্র সব কিছুই আমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলার 309টি প্রতিষ্ঠানের 82,795 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের উত্তর পূর্বে 6 নদীর পানি বিপদসীমার উপরে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উজানের ঢল ও ভারী বৃষ্টিতে 3 দিনে পানি বেড়ে উত্তরের 6 জেলায় দেখা দিতে পারে বন্যা। 7 জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাসেই 3 দফায় বন্যার কবলে সিলেট বিভাগ। জুনে বন্যার পানিতে এখনও কানায় কানায় পূর্ণ হাওর। সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে জুলাইয়ের শুরুতে আবারও উজানের ঢল ও ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নির্মাঞ্চল। সিকিম, আসামে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে। এরই মধ্যে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। 2-1 দিনের মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, তিস্তা ছাড়াও ধরলা, দুধকুমার তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। একটা জায়গায় যদি এরকম রিপিটেডলি বন্যা হয় 2বার 3বার, তখন কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা জ্যামিতিক হারে বাড়বে। 3বার বন্যা হয়েছে মানে 6 গুণ বেশি ড্যামেজেস হবে, কারণ রাস্তা, কালভার্ট, বাড়িঘর যেগুলো আধা ভাঙা আছে এগুলো আরও ভাঙবে। শুক্রবার পর্যন্ত সব বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি পাহাড় ধসের শঙ্কা রয়েছে সিলেট ও চট্টগ্রামে। মাটিটা যদি একটু শক্ত অবস্থায় থাকে, সেটা নরম হইতে কমপক্ষে 1 কি 2 দিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন এবং ভারী বর্ষণ দরকার। তো সেই অনুসারে বলা যায়, যেহেতু আমাদের জুলাই মাস শুরু হয়ে গেছে, আগামী 7 তারিখ পর্যন্ত হয়তো বা ভূমিধসের অপশনটা সবসময় ওইখানে ব্যবহার হতে পারে, যে না ঝুঁকিটা থাকছে ওইখানে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, জুনে সবচেয়ে বেশি গড়ে 1405 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। রংপুরে হয়েছে 735 মিলিমিটার। জুলাইও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপাহার এলাকায় পাহাড় ধসে সারা দেশের সাথে জেলার যান চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়েছে পর্যটকরা। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। আটকা পড়া যাত্রীরা জানান, ভোরে সাপাহার এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দীঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজার। টানা বর্ষণে দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নে প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে খাগড়াছড়ির সাজেক সড়কের বাঘাইহাটে সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ, আটকা পড়েছে বহু যানবাহন। এই নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আলুটিলায় যে পাহাড় ধসটা হয়েছে, সেখানে অবস্থা আসলে কতটা গুরুতর এবং সহসা কি যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা কতক্ষণ লাগতে পারে আসলে? দেখুন, আজকে ভোর 5টার দিকে কিন্তু আলুটিলা খাগড়াছড়ি, অর্থাৎ খাগড়াছড়ির সাথে যে সড়কটি ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে যে যোগাযোগ রয়েছে, সেই সড়কের সাপমারা এলাকাতে পাহাড় ধসে, আমরা বলা যায় মোটামুটি মাঝারি দারের মানে পাহাড় ধসে কিন্তু সেখানে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। ভোর 5টার দিকে সেই ঘটনাটি হয়েছে। আমরা সড়কে আটকা পড়া কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা বলছে আসলে ভোরবেলায় আসলে সারা রাতে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে সকালবেলায় মাটি কিন্তু একদম সড়কের উপর চলে আসে এবং আমরা যে ছবি দেখেছি, পুরো সড়কটি কিন্তু বলা যাচ্ছে আসলে সড়কের পুরো যে এখানে মোটরসাইকেলে চলবে সেই সুযোগে নেই, অর্থাৎ সড়কটি যান চলাচল করে বন্ধ হয়ে যায়। এই আটকা পড়ার প্রায়
দেড় ঘন্টার পরে কিন্তু সেখানে সড়কে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। আমরা বিষয়টা নিয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলীকে ফোন দিয়েছি, তিনি আসলে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সাড়া দেননি, অর্থাৎ তিনি গণমাধ্যম কর্মীদের ফোন তিনি রিসিভ করেনি। একই সাথে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ির মেরুং এর সাথে যে সড়কটি লংগদুর সাথে সড়ক যোগাযোগ, রাঙামাটির লংগদুর সাথে সড়ক যোগাযোগ রয়েছে, মেরুং এর হেডকোয়ার্টার এলাকায় সেখানে সড়ক ডুবে সড়কের লংগদুর সাথে সারা দেশে যে যান চলাচল, খাগড়াছড়ি সহ সারা দেশে যে যান চলাচল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং মেরুং ইউনিয়নের 20টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সকালবেলা মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকির সাথে কথা বলে তিনি বলেছেন কিছুদিন আগে যে বৃষ্টিতে রিমেলের প্রভাবে যেরকম ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ 2 থেকে 3 দিনের যে বৃষ্টি একটা জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে, একই রকম পরিস্থিতি কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, খাগড়াছড়ি সাজেক সড়কের বাগাইহাট এলাকায় সেখানে কিন্তু পানি উঠে গেছে এবং একই সাথে কবাখালী ইউনিয়নও কয়েকটি জায়গায় পানি উঠে যাওয়ায়, সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ার কারণে সাজেকের সাথে যে যান চলাচল সেটাও কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় যে যদি সড়কটি ডুবে যায় আসলে অন্তত একদিন সময় লাগে যে আসলে সড়কের পানি নামতে, সেক্ষেত্রে বলা যায় যে আসলে সাজেকের সাথে সড়ক যোগাযোগটি বন্ধ হয়েছে সেটা কিন্তু সহসায় চালু হবার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, গতকাল সারা রাতে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাগুলোতে এবং জেলা সদরে বৃষ্টি হয়েছে এবং সেখানে বেশ কিছু ছোট বড় পাহাড় ধসের ঘটনা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা পাহাড় ধসে হতাহতের কোনো খবর পেইনি এবং প্রশাসনের পক্ষ থেকে 99টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিশেষ করে যারা পাহাড় ধসে ঝুঁকিতে রয়েছে তাদেরকে যাতে নিরাপদ আশ্রয় নেওয়া হয় সেখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে তারা পর্যাপ্ত খাবার সহ অন্যান্য যে ব্যবস্থা সেটা রেখেছে। তবে এখন পর্যন্ত আসলে মেরুং ইউনিয়নে যে সবচেয়ে অবস্থাটা তৈরি হয়েছে যে আসলে 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হওয়ার কারণে মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে এবং গত 1 মাস আগে কিন্তু একই ধরনের পরিস্থিতি রয়েছে। অর্থাৎ বলা যায় গত 1 মাসের ব্যবধানে এই মেরুং ইউনিয়নটি আসলে দ্বিতীয়বারের মতো এটা তারা বন্যার শিকার হয়েছে এবং এই অবস্থা চলতে থাকলে কৃষি এবং অন্যান্য যে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আরো বাড়বে এবং বৃষ্টি না কমলে কিন্তু পানি চেঙ্গি এবং ময়না নদীর পানি বেড়ে আরো বেশি গ্রাম প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ফলে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। সকাল থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ছিল বন্ধ। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন শিক্ষকরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় তারা জানান, 1 জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দিবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অবসরের পর এককালীন টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন। বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা জানান, এই স্কিমের কারণে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবেন না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের দাবির সাথে একমত তারা। আমাদের 2 তারিখে ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, বাট অনির্দিষ্টকালের জন্য তো সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা অবশ্যই সেশন জটের আশঙ্কা করছি। টিচারদের দাবির সাথে একমত পোষণ করতেছি। যদি সরকার অতি শীঘ্রই টিচারদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা নিশ্চিত ক্লাসরুমে ফিরতে পারবো। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে এই ক্ষতি পুষিয়ে দেয়া হবে। আমাদেরকে একটা সুপার গেট দেওয়ার কথা ছিল, 6 জন শিক্ষকরে সে সুপার গেটটিও পর্যন্ত আমরা 9 বছরে পাই নাই। তাহলে ওনারা যে এখন বলছেন যে প্রত্যয় স্কিম ভালো, তা সেবক সরকারি কর্মকর্তাদের জন্য আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যদি যেটা হবে একসাথে হবে এবং একসাথে হলে এটা জাতির জন্য ভালো, সবার জন্য ভালো। মার্চ মাসে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারি হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলন করছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দীর্ঘ ৪৪০ বছর পর পরিবর্তন হলো ভূমি উন্নয়ন কর আদায়ের সময়। ৪ জুলাই থেকে দেশে জুলাই-জুন অর্থবছরের হিসেবে ভূমি কর আদায় শুরু হবে। এতদিন এটি আদায় হতো বাংলা সনের হিসেবে পহেলা বৈশাখে বছর শুরু ধরে। অর্থবছরের সঙ্গে সমন্বয় রেখে কর আদায়ে হিসাব ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে বলছেন সংশ্লিষ্টরা। জমির খাজনা আদায় শুরু হয় ১৫৮৪ সালে সম্রাট আকবরের মুঘল আমলে। এরপরে ব্রিটিশ ও পাকিস্তান আমল হয়ে স্বাধীন বাংলাদেশেও বাংলা সনের হিসেবে নেওয়া হয় ভূমি উন্নয়ন কর বা খাজনা। সময়ের প্রয়োজনে প্রায় ৪৪০ বছর পর খাজনা আদায়ের সময়ের পরিবর্তন হয়েছে। এখন থেকে যা নেওয়া হবে অর্থ বছরের সঙ্গে সমন্বয় করে। ১ জুলাই থেকে ৩০ জুন অর্থ বছরের হিসেবে। ১৪৩১ সালের খাজনা কাটতাম এই জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। এই অর্থ বছরের টাকাটা আগের অর্থ বছরে ঢুকে যেত। এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো ছিল। বর্তমান ভূমি সচিব স্যার মহোদয় স্যার চিন্তা করলো যে আমাদের যেহেতু ব্যাংকিং সিস্টেম সব সিস্টেম আন্তর্জাতিক সিস্টেম হলো জুন টু জুন, তো সেই হিসাবে আমাদের ভূমি উন্নয়ন করটা এখন জুলাইয়ের মধ্যে থেকে নিয়ে আসছে। সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকেরা। বলছেন এতে তাদের হিসেব রাখতে সুবিধা হবে। বাজেটটা সাথে আমাদের ভূমি উন্নয়ন যে করটা সরকার নিচ্ছে সেটা একটা সামঞ্জস্য থাকবে। এটা আমার খেয়াল করতে হবে, বাংলা ভাষা ইংরেজি ভাষা মিলেই দেখতে হবে যে আমার ডিউ আছে কি। ভূমিমন্ত্রী জানান সময়ের সাথে ভূমি রাজস্ব আহরণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। গতি আসবে ভূমি ব্যবস্থাপনায়। আমরা যে ইনকাম ট্যাক্স দিই যারা, তাদেরও কিন্তু জুলাই থেকে জুন পর্যন্ত, ফলে তাদের ব্যয়ের যে একটা মানে সামঞ্জস্য রাখা, যদি ১ বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু এইটা একটা গড়বড় হয়ে যায় তাদের হিসেব দেখানো। ২১ সালের সেপ্টেম্বর থেকে ভূমি কর নেওয়া হচ্ছে অনলাইনে। এরপর থেকে প্রতিদিন খাজনা ও অন্যান্য ফি বাবদ প্রায় ৫ কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে সমঝোতা স্মারক না পড়েই অপপ্রচার চালাচ্ছে বিএনপি। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দেয়া এবং বিভ্রান্ত করাই তাদের চরিত্র। তার দাবি, ভারতের রেল চলাচলে দেশের নিরাপত্তা ঝুঁকি নেই। সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ ভারত 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশের মধ্য দিয়ে চলাচল করবে ভারতের ট্রেন, কিন্তু এ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সই করা সমঝোতা স্মারক না বুঝেই মিথ্যাচার করছে বিএনপি। বলেন, বিএনপি খণ্ডিতভাবে তুলে ধরে বিভ্রান্ত করছে জনগণকে। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। তিনি বলেন, ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান যাবে এবং ওই দুই দেশ কলকাতা বন্দর ব্যবহার না করে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, এসব কথা বলছে না বিএনপি। আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব, তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, সমঝোতা স্মারকের ৩ নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে, ট্রেনে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। আর ৪ নম্বর ধারায় বলা হয়েছে, আইন মেনে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন যাতায়াত করবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা আক্রান্ত সিলেট বিভাগে 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট, পরীক্ষা কেন্দ্রে এখনো পানি। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এর আগের বন্যাটার উন্নতির দিকে যখন ছিল, কিছুটা উন্নতির দিকে, তারপরে আবার এই টানা বৃষ্টি ও উজানের পানিতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে 4টা পরীক্ষা পিছিয়ে স্থগিত হয়েছিল, 9 জুলাই থেকে শুরু হবে, তো এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বন্যার, এবং কতটা স্বস্তিতে আসলে আছেন পরীক্ষার্থীরা? 9 জুলাই আসলে তারা পরীক্ষায় বসার ব্যাপারে কতটা আশাবাদী?
দেখুন, আমরা কিছুদিন আগেও দেখেছি যে আসলে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছিল, কিন্তু গতকালকে থেকেই আমরা দেখতে পেলাম যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দিনভর কিন্তু সিলেটে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আমরা যে তথ্যটি পেয়েছি যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেসব এলাকার শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে এই ধরনের পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে তারা কিভাবে আসলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। কিংবা আপনি জানেন যে আসলে অনেকের বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে, বানের জলে ভেসে গিয়েছে। পাশাপাশি অনেক পরীক্ষার্থীর কিন্তু বই, খাতা, কলম এগুলো কিন্তু বানের জলে ভেসে গিয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি অবস্থায় তাদের জন্য আগামী 9 তারিখে পরীক্ষার হলে বসাটাও কিন্তু একটা অনেক দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যে পরীক্ষাগুলো 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেই 4টি পরীক্ষা কিন্তু আগামী 13 আগস্ট থেকে নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখনও আসলে শঙ্কা কাটেনি, কারণ সিলেটে এখন পর্যন্ত যে অবস্থা, পানি কিন্তু আসলে দিন দিন বাড়ছে বলেই আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে এখন পর্যন্ত যেই সর্বশেষ তথ্যটি সেটি হলো সিলেটের বিভিন্ন উপজেলা মিলিয়ে 7 লাখেরও বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এই সকল পানিবন্দী মানুষদেরকে আসলে উদ্ধার করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি এই 3টি নদ নদীর পানি কিন্তু বর্তমানে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ বেড়ে যাওয়ায় কিন্তু এই যে বিপদসীমার উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে। তবে তারা যেটি বলছে যে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণ কমে আসে এবং পাহাড়ি ঢলের পরিমাণটা যদি কমে আসে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাবে। তো সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই এখন অবনতির দিকে আছে এবং আবহাওয়া পরিস্থিতি যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বিএনপি নেতারাই একজন আরেকজনকে সরকারের এজেন্ট বলে মনে করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতারা কেউ কাউকে বিশ্বাস করে না। সোমবার বিকেলে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কাদের আরও বলেন, বিএনপির ঘরে এত শত্রু যে ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই। ভারত বিরোধিতা করলেও বিএনপি গ্যাস বিক্রির আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেন তিনি। সমঝোতা স্মারক আর চুক্তি যে এক নয়, মির্জা ফখরুল তাও জানেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তিস্তা চুক্তির পথে এখন প্রধান বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না, কেউ কাউকে পছন্দ করে না। বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি আন্দোলন তারা করবে? রেল নিয়ে ভারতের সাথে সমঝোতাই বলে দেয় দেশবিরোধী চক্রান্ত করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। ফখরুল আরও বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আওয়ামী লীগ কখনোই দেশের মানুষের কাছে সত্য কথা বলে না। এ সময় ওবায়দুল কাদেরের অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, বিএনপি নয়। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলবে, তাতে দেশের কোনো ক্ষতি হবে না, এটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি এবং বড় ছেলে অর্ণবের নামেও সম্পদের পাহাড় গড়েছেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শাম্মী আক্তারের আয়কর নথিতে মিলেছে প্রায় 38 কোটি টাকার সম্পদের তথ্য।
আর অর্ণবের নথিতে আছে প্রায় ২৭ কোটি টাকা। তবে বাজার মূল্যে দুজনের সম্পদ ১০০ কোটি ছাড়াবে বলে ধারণা কর কর্মকর্তাদের। দ্বিতীয় স্ত্রীকে অনেকটা গোপনে রাখলেও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেননি আলোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান। আয়কর নথি বিশ্লেষণে মিলেছে যার প্রমাণ। সবশেষ আয়কর নথিতে দেখা গেছে শাম্মীর হাতে ও ব্যাংকে অলস আছে পৌনে ২৭ কোটি টাকা। বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ ৫ কোটি টাকা। এফডিআর ও ডিপিএসে আছে ১ কোটি ২০ লাখ। শাম্মীর নামে ঢাকায় আছে ৪টি ফ্ল্যাট, চট্টগ্রামে ২টি, এর মধ্যে একটির আয়তন ৫,৫০০ বর্গফুট। জমি ফ্ল্যাট মিলিয়ে অকৃষি সম্পত্তির দাম দেখানো হয়েছে পৌনে ৫ কোটি টাকা। তিনি যে অর্থ সম্পদের মালিক হয়েছেন সেটা বৈধ কিনা এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলেন বা জড়িত আছেন সেটা নিজে বাপের নামে নিজের পরিবারের নামে, সেটার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে তার পূর্ব অনুমতির একটা বিধান আছে, সেটাও তিনি নিয়েছেন কিনা। শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট সহ ৮ কোম্পানিতে মালিকানা আছে মতিউরের প্রথম স্ত্রীর সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের। এসব কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ১১ কোটি টাকা। বিভিন্ন কোম্পানিকে অর্ণব ঋণ দিয়েছেন ৯.৫ কোটি টাকা। নিজের মালিকানায় থাকা ফ্ল্যাট ও অকৃষি জমির দাম দেখিয়েছেন ৬ কোটি টাকা। হাতে আছে নগদ ২ কোটি। শেয়ার বাজার ব্যাংকে আছে আরও কোটি টাকা। তবে বোনের কাছে ৩ কোটি টাকা ঋণ দেখিয়েছেন অর্ণব। তিনি যে অপরাধগুলো সংগঠিত করেছেন, যে অনিয়ম দুর্নীতি করেছেন এবং ক্ষমতার ব্যবহার করার মাধ্যমে অবৈধ অর্থ সম্পদের মালিক হয়েছেন, সেটা তো অবশ্যই ব্যক্তি হিসাবে তিনি সে অপরাধ করেছেন, কিন্তু এককভাবে তিনি সেটা করেছেন সেটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। মতিউরের নিজের, প্রথম স্ত্রী ও বড় মেয়ের আয়কর নথিতে দেখানো আছে ৭২ কোটি টাকা। কাগজে কলমে দেখানো ৫ জনের সম্পদের পরিমাণ ১৩৬ কোটি টাকা। বাস্তবে যার বাজার মূল্য অনেক বেশি। এনবিআর কর্মকর্তারা জানান ভাইদের নামেও সম্পদ গড়েছেন মতিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিতে দক্ষ জনবলের সংকট, ফলে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্থার মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। সোমবার বিকেলে অনলাইন গুজব ও সাইবার বুলিং প্রতিরোধ নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। প্রযুক্তি ব্যবহারের সাথে বাড়ছে সাইবার অপরাধ, এ নিয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় সেমিনার। এতে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে ফাঁদ পাচ্ছে হ্যাকাররা। একটি মেসেজে ক্লিক করলেই খোয়া যাচ্ছে ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজ। অন্যের ছবি ও তথ্য ব্যবহার করে কেউ যাতে ব্যবসা করতে না পারে সেজন্য প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন আলোচকরা। গবেষকরা বলছেন সাইবার বুলিং এর কারণে বাড়ছে আত্মহত্যা। এই পরিস্থিতিতে স্কুল পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা। কিভাবে ভাইরাল হয়, তাই না, কিভাবে মেয়েরা আত্মহত্যা করে। তো আসলে আমি খুব দুঃখ পাই যে মেয়েরা ভালো করতে গিয়ে কিন্তু খারাপের মধ্যে চলে যাচ্ছে। করতে হয় এই ধরনের আরও সেমিনার কিন্তু আয়োজন করতে হবে এবং আমার মনে হয় যে এটা পাঠ্য পুস্তকেও থাকতে হবে বিষয়গুলো। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দক্ষ হয়ে উঠছে সাইবার অপরাধীরা, সেজন্যই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার যতক্ষণ পর্যন্ত ম্যান পাওয়ারের স্ট্রাকচারের অনুমোদন বা রিক্রুটমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো সংস্থা ডিপেন্ড করতে হতো। এমন না তারা আউট অফ দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের লোক। সুতরাং আমার এই সীমিত সম্পত্তি আমি চেষ্টা করছি এগুলো ভবিষ্যতে যখন আমার ম্যান পাওয়ার বাড়বে, বাজেট বাড়বে, সেক্ষেত্রে আমার সারা বাংলাদেশ করবে। পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি ও তথ্য কারোর সাথে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল অর্থবছরে আগের তুলনায় প্রায় ৫.৫% বেশি কন্টেইনার হ্যান্ডেল করেছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পণ্য হ্যান্ডলিং বেশি হয়েছে আগের বছরের চেয়ে ৪.১৮%। বন্দর ব্যবহারকারীরা এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও বন্দর ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শ্রমিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। ২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩১,৬৮,৬৯০ একক, যা আগের বছরের চেয়ে ১,৬১,০০০ একক বেশি। আর খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে ১২,৪২,৪৮ মেট্রিক টন। তবে আগের বছরের চেয়ে জাহাজের উপস্থিতি কমেছে ২৮২টি।
বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন, আর বিশ্বমন্দার প্রভাব এখনো দৃশ্যমান। এখন পর্যন্ত বন্দরের যে অ্যাচিভমেন্ট, যদিও সারা বিশ্বের যে বিশ্বমন্দা থাকার পরেও আমাদের চট্টগ্রাম বন্দরের অ্যাচিভমেন্ট কিন্তু ভালো। বন্দরকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান জরুরি বলে জানান ব্যবসায়ীরা। নদীর ওই পারেই কিন্তু প্রাইভেট কিছু কন্টেইনার টার্মিনাল ওপেন হতে যাচ্ছে। সো আমাদের নট নেসেসারি এখনই লাগছে, বাট ফেজ বাই ফেজ আমরা দৃঢ়ভাবে যদি এগোতে থাকি তাহলে আমরা এটার অনেক বড় সুফল দেখতে পারবো। আমাদের একটি কমপ্লেন, সেটা হলো শ্রমিক এখনও আনকন্ট্রোল। শ্রমিককে কেউ বছর বছর তাদের শ্রমিকের মজুরি বাড়িয়ে দেওয়া হচ্ছে 10% করে, কিন্তু সেইটার সুফল ব্যবসায়ীরা বা আমরা যারা ইউজার আমরা কিন্তু এটা পাচ্ছি না। গত অর্থ বছরের শেষে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিদেশি অপারেটর। ভবিষ্যতে যা বন্দরের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাভারের সাদিক এগ্রোতে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর 60টি বাছুর পেয়েছে দুদক। সোমবার দুপুরে দুদকের 9 সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালানো হয়। সম্প্রতি সাদিক এগ্রোতে ব্রাহ্মা জাতের গরু পাওয়ার খবরে এর উৎস সন্ধানে সোমবার দুপুরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। কর্মকর্তারা জানায় 2021 সালের মাঝামাঝি জব্দ করা 18টি ব্রাহ্মা জাতের গরু সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। সেই সব গরু অনিয়মের মাধ্যমে সাদিক এগ্রোতে গেছে কিনা তা তদন্তে বিভিন্ন নথি যাচাই বাছাই ও ফটোকপি করে দুদক। এই যে রমজান মাসে মাংস বিক্রি করে, এখানে এই ব্রাহ্মা প্রজাতির সবগুলো গরু জবাইয়ের জন্য ওনারা হলো এই যে একটা ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন আছে, এনারা হস্তান্তর করে। হস্তান্তর করার পর ওনারা এগুলো গরু, যেটা আমাদের কাছে অভিযোগ, জবাই না করে এগুলো তারা হলো সাদিক এগ্রো হিসেবে রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। পরে দুদক কর্মকর্তারা সাভারের ভাকুরতা ভাঙা ব্রিজ এলাকায় সাদিক এগ্রোতে অভিযান চালায়। এ সময় ব্রাহ্মা জাতের গরুর 60টি বাছুরের সন্ধান পায়। একটি নথি থেকে 5টি গাভীর কথা জানা গেলেও সরজমিনে সেগুলো পাওয়া যায়নি। ব্রাহ্মা জাতের গরু খুঁজতে আসছিলাম, এখানে এসে থেকে আমরা 60টা বাছুর পাইছি, আর 5টা হলো মানে ওনাদের তথ্য মতে 5টা গরুর হলো পাইছি, মানে লেখা আছে এরকম 5টা গরু গাভী পাইছি। সাদিক এগ্রোতে পাওয়া আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর বাছুরগুলো নিয়ে আরও তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মস্থলে অনুপস্থিত থেকেও 2 বছর ধরে নিয়মিত বেতন তুলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নার্স। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্ষমতার অপব্যবহার করেছেন 2 নার্স, আর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2022 সালের 9 নভেম্বর 14 দিনের ছুটি নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স সাইমা ইয়াসমিন। এরপর থেকে 2024 সালের জুন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন অনুপস্থিত আরেক নার্স জাকিয়া সুলতানাও। তবে দুজন কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও প্রতি মাসে তুলছেন বেতন। 30 তারিখে যোগদান ছিল, তবে উনি এখনো প্রায় 8 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। স্টাফ নার্স 14 দিনের ছুটি নিয়েছিলেন উনি, আমার এটাই শুনেছি। তারপর থেকে ওনাকে হাসপাতালে আর দেখি নাই, বেশ প্রায় 17-18 মাস ধরে। সাইমা ইয়াসমিন 1 বছরে বেতন তুলেছেন 5,45,688 টাকা, আর জাকিয়া সুলতানা তুলেছেন 2,82,876 টাকা। ডিউটি না করেও 2 নার্সের বেতন তোলার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সুপারিনটেন্ডেন্ট। আর হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন বিষয়টি তাদের জানা নেই। এমন হলে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা। অনেক কিছু আমি জানতেছি ধীরে ধীরে ডে বাই ডে, কেবল তো 1 মাসও হয়নি। আমি কোনো অনেক কিছু হয়তো ভিতরে এগুলো জানি না, জেনে আপনাকে সঠিকটা কালকে জানাবো। দেখুন যদি ওরকম হয় বা সত্যি খাতাতে অ্যাবসেন্ট থাকে তাহলে হয়তো কিছু করা যাবে। আর এটা যদি অজানা থাকে আরও 6 মাস, সে যদি আমেরিকা রাশিয়া ঘুরে ঘুরে 6 মাসই সে বেতন পায়, কেউ থাকে গভর্নমেন্ট তাকে সে পাওয়ার দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কেউ নিয়মের লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিবিধান আছে, সেটা অনুসরণ সবাই করতে হবে। বিধি অনুযায়ী তার অফিসের উপস্থিতিতে
তাকে থাকতে হবে, উপস্থিতির হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকতে হবে, নাম থাকতে হবে। এর ব্যত্যয় কিছু হয়ে থাকলে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারলে তিনি তার অবস্থার প্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন প্রায় 1200 নার্স। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ 4 শতাধিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য চালু হলো সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর বিরোধিতা করলেও পেনশন কর্তৃপক্ষ বলছে টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। জানান পেনশন তহবিলে এ পর্যন্ত প্রায় 100 কোটি টাকা জমা দিয়েছেন গ্রাহকরা। 4টি স্কিম নিয়ে গত বছর সর্বজনীন পেনশন চালু হয়। জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্বায়ত্তশাসিত সংস্থাসহ প্রায় 4 শতাধিক প্রতিষ্ঠানকে পেনশনের নতুন এই ব্যবস্থায় যুক্ত করল সরকার। এসব প্রতিষ্ঠানে নতুন যোগ দেওয়া কর্মীদের প্রত্যয় নামের স্কিমে মাসিক চাঁদা দিয়ে পেনশন নিশ্চিত করতে হবে। যদিও সরকারের এই সিদ্ধান্তে কঠোর বিরোধিতা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। প্রত্যয় স্কিমে কর্মীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তার সঙ্গে সমপরিমাণ অর্থ দেবে প্রতিষ্ঠান। চাকরি জীবন শেষে পেনশন তহবিল থেকে প্রতি মাসে অর্থ পাবেন কর্মীরা। তবে স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আলাদা স্কিম করার পক্ষে নন এই বিশ্লেষকও। ইতিমধ্যে যে প্রচলিত পেনশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে বড় রকম একটা বৈষম্য রয়েছে এবং এটার অবশ্যই সমাধান দরকার। আগের অবস্থা যেটি এখন এই মুহূর্তে চালু আছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এবং অন্যান্য অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, যেমন স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে, এমনকি সংবিধিগত সংস্থা রয়েছে, তাদের আসলে কোনো পেনশন স্কিমই নেই। জুলাই 2025 থেকে সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন কর্মীরাও আসবেন সর্বজনীন পেনশনের আওতায়। কর্তৃপক্ষ বলছে বিদ্যমান চাকরিজীবীরা সুবিধা পাবেন চলমান পেনশন পদ্ধতিতে। সাস্টেইনেবল করতে হলে অবশ্যই পেনশনকে ফান্ডেড পেনশনের আওতায় নিতে হবে। আর ফান্ডেড পেনশনের আওতায় নিতে গেলে পরে সরকারি বাজেটারি অ্যালোকেশন থেকে 17 কোটি মানুষের জন্য পেনশন সিস্টেম চালু রাখার মতো আর্থিক সামর্থ্য কিন্তু আমাদের ইকোনমির নাই। তিনি জানান ধাপে ধাপে সবাই পেনশন স্কিমের আওতায় আসবে। স্কিম চালুর পরে অসঙ্গতি থাকলে তা সংশোধন করা সম্ভব বলেও জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও জায়গার অভাবে রংপুর সরকারি কলেজের শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটিতে এখনও বাস করছেন 29 জন শিক্ষার্থী। 200 বছরের পুরনো ভবনটির দেয়ালের প্লাস্টার ও ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। 200 বছর আগে 1 একর জায়গায় এই বাড়িটি তৈরি করেন বামনডাঙ্গা কালীধামের জমিদার গুরু প্রসন্ন লাহিড়ী। 1963 সালে রংপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার পর এটিকে ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হয়। পরে ক্যাম্পাস সরিয়ে নেওয়া হলে এটি ছাত্রাবাস হিসেবে ব্যবহার হতে থাকে। রংপুর সরকারি কলেজের ছাত্র শহীদ মুসলিম উদ্দিনের নামে এই ছাত্রাবাসটি পুরানো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটির দেয়ালে প্লাস্টার ও ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। বিদ্যুতের সংযোগও ঝুঁকিপূর্ণ। এই কারণে 12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটি। তবে জায়গার অভাবে এখনও এটি ব্যবহার করছেন 29 শিক্ষার্থী। কখন কোন পাশ থেকে বিল্ডিংটা ভেঙে পড়ে বা হচ্ছে কোন পাশ থেকে কখন হচ্ছে আঘাত আসে না আসে, এরকম হচ্ছে ঝুঁকিপূর্ণ আতঙ্কের মধ্য থেকে হচ্ছে কিন্তু আমরা এখানে থাকি। পুরাতন অনেক, তো এগুলা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আমাদের লাইফ রিস্ক। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন এগুলো সংস্কার করা হয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। বসবাসযোগ্য না এবং হচ্ছে এখানে ভবনগুলো আমাদের যেটা দেখি যে ভবনগুলা একেবারে ঝুঁকিপূর্ণ। ছাত্রাবাসটি সরকারিভাবে সংস্কারের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। চেষ্টা তদবির করে যাচ্ছি ওখানে বিল্ডিং করার জন্য, কিন্তু আমাদের একটু জমি জমা নিয়ে প্রশাসনিক কিছু কাজকর্মের ঘাটতি থাকার কারণে আপাতত সরকারি কোনো বরাদ্দ পাচ্ছি না। তা আমি আশা করি যে শীঘ্রই হয়তো এই সমস্যাটা কেটে যাবে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুর সদর থানা চত্বরে বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছে হাজারো বাদুড়। তাদের খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে থানার আমলিচুর গাছ। কেউ যাতে বসবাসে ব্যাঘাত না ঘটায় সেজন্য দেওয়া হয়েছে নির্দেশনা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাদুড়ের কিচকিচ শব্দে মুখর থাকে মেহেরপুর সদর থানা।
নিরাপদ আশ্রয় পেয়ে এখানকার সারি সারি ঝাউ গাছে হাজারো বাদুড়ের দখলে। সন্ধ্যা নামার সাথে সাথে বাদুড়ের দল চলে যায় খাবারের সন্ধানে। ভোরের আলো ফোটার আগেই ফিরে আসে, সারাদিন ঝুলে থাকে গাছের ডালে। যে বৃক্ষগুলো রয়েছে সেখানে বাদুড়েরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব অন্তত যেসব গাছগুলা কেটে ফেলা হয়েছে সড়কের, সেই গাছগুলো যেন আবার পুনরায় লাগানো হয়। এইসব বাদুড়ের খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে থানার আম লিচুর গাছ। সজাগ দৃষ্টি রাখা হয় কেউ যাতে প্রাণীগুলোকে বিরক্ত না করে। এই বাদুড়ের এখানে অবস্থানে যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, আমাদের সকল পুলিশ সদস্য, আমি সহ সবাইকে আমাদের একটা ইনস্ট্রাকশনও আছে। স্থানীয়রা বলছেন, বাদুড়সহ বিভিন্ন পশু পাখি নিরাপদে আবাস গড়তে গাছ কাটা বন্ধ করতে হবে, বাড়াতে হবে বৃক্ষরোপণ। যেখানে দু একটা গাছ আছে, বিশেষ করে পোস্ট অফিস, রেলওয়ে এবং থানা টানা, যাতে এইসব জায়গাতে পুরনো ভবনে কিছু গাছ এখন আছে, দেখা যায় প্রচণ্ড পরিমাণ এখানে পাখির ভিড়। বাদুড়গুলোর বাসস্থানগুলো মনে করেন যে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলোর আমরা পুনরায় যে করবো এগুলোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মেহেরপুর শহরের পোস্ট অফিস ও রেলওয়ে থানা চত্বরের আরও কিছু গাছে নিরাপদে বাস করছে বাদুড়ের দল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।